আমি সার্জিস আলমের কাছে আসতে চাই। আমি আপনার একটি বক্তব্য উল্লেখ করতে চাই। এ সরকারের আমরা যত ধরনের প্রতারণা দেখলাম, এর আগে কোনো নির্বাচিত সরকারের 4 মাসে এত প্রতারণা করতে পারে এই কল্পনা বাংলাদেশের মানুষ করে নাই। আপনি বলেছেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা সংসদে গিয়েছেন, কিন্তু আপনারা সংসদে গিয়ে এখন গণভোটকে অস্বীকার করছেন। আপনাদের এই খামখেয়ালিপনা জনগণ কখনো মেনে নেবে না। জনগণের ভোটে নির্বাচিত হলেও তারা অল্প দিনেই জনগণের সঙ্গে প্রতারণা শুরু করে দিয়েছে। 4 মাসে আপনি বলছেন যে এই ধরনের প্রতারণা মানুষ কখনো কল্পনাও করে নাই। আমরা বর্তমান বাংলাদেশে আমরা এই চিন্তাধারাটা নিয়েই রাজনীতি করি যে যদি ভালো কিছু একটা দেখি আমরা বিএনপির, আমরা নির্দ্বিধায় সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। আবার কোনো একটা জিনিস যদি সমালোচনার যোগ্য হয় এবং যদি তীব্র সমালোচনারও হয়, এতে যত বাধা আসুক, পরবর্তী কনসিকুয়েন্স আমাদের প্রতি যতই খারাপ হোক, আমরা ওটা করবই। আপনি দেখবেন আজকে সারাদিনের সোশ্যাল মিডিয়া আমি একটা পোস্টে দিয়েছি, সেটা এই সরকারকে ধন্যবাদ জানিয়ে, কারণ এটা ধন্যবাদের প্রাপ্য। পোস্টটা ছিল যে এই যে নৃশংসভাবে একটা শিশুকে ধর্ষণ করে হত্যা করা হলো, এই ধরনের একটা বিচার মাত্র 5 থেকে 7 কর্মদিবসের মধ্যে হলো এবং এটা রায় হয়েছে। আমরা এটা এখন কার্যকর দেখার অপেক্ষায়। যারা এটারও আবার এইভাবে সমালোচনা করে এত দ্রুত না করতো, আমরা মনে করি যে তারা আসলে একদিক থেকে বিচার চাইবে, আবার একদিক থেকে দ্রুত হলে ওইটার সমালোচনা করবে। তারা আসলে কী চায় তারা নিজেরাও জানে না। বরং আমরা চাই এরকম কিছু দৃষ্টান্ত স্থাপন হওয়া উচিত, যেই দৃষ্টান্তের মধ্য দিয়ে দেশে অন্তত যারা এর পরের বার একটা শিশুকে ওই ধর্ষণের চিন্তা নিয়ে তাকাবে, তার চিন্তায় অন্তত এই যে খুনিটা যার ফাঁসি কার্যকর হবে, তার ওই ফাঁসি কার্যকর হওয়ার চিত্রটা তার মাথায় ভেসে উঠবে। এই দৃষ্টান্ত লাগবে এবং এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই আমরা। ইভেন একটু আগে ভাই যে কথাগুলো বললেন, জনাব তারেক রহমান কেন্দ্রিক, তার ব্যক্তিকেন্দ্রিক, তার আচরণ, তার চলাফেরা, তার ব্যক্তিত্বের জায়গা, আমি অধিকাংশ ক্ষেত্রে এই বিষয়গুলোর সাথে একমত এবং আমি এগুলোর জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু কষ্টের কথাটা যেটা বা দুঃখজনক যেটা, এই যে যত আশা জাগা নিয়ে বিষয়, এটা হচ্ছে ব্যক্তি তারেক রহমান কেন্দ্রিক। আর যত আমাদের হতাশার বিষয়, এটা হচ্ছে বাংলাদেশ কেন্দ্রিক, বাংলাদেশের মানুষ কেন্দ্রিক। ধরেন আমরা যদি খুব স্বাভাবিকভাবেই একটা আওয়ামী লীগ সরকারের এতদিনের শোষণ, নিপীড়ন, লুটপাট, দুর্নীতির পরে আমরা এটা আশা করি না যে বিএনপি এসেই 6 মাস 1 বছরে দেশটাকে আমাদের প্রত্যাশার জায়গায় নিয়ে চলে যাবে। এটা তো অন্তর্বর্তীকালীন সরকারও চাইলেও তাদের মতো করে পারে নাই। সময় লাগবে, একটা প্রসেস, একটা সিস্টেম ঠিক করতে হবে আপনার ভেঙে চুরে। কিন্তু যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিছু সিমটম দেখে আমরা বুঝতে পারবো যে এই সরকার আসলে ওই পথে যাচ্ছে কিনা। কিন্তু অনেক জায়গায় সরকার আমাদেরকে হতাশ করেছে। যেমন আপনি দেখেন, ধরেন আজকে বিসিবি নির্বাচন হচ্ছে। বিসিবি নির্বাচনে যদি আজকে 25 জন নির্বাচিত হয়, 22 জন কারা নির্বাচিত হবে এটা আরও 7 দিন আগে থেকে মানুষ জানে। প্রেসিডেন্টকে নির্বাচিত হবে এটা মানুষ জানে। তাহলে এই যে এভাবে দলীয়করণ করা হলো, এভাবে যে ক্ষমতার অপব্যবহার করা হলো, এভাবে যে নিজের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে তাদেরকে বসানো হলো, এটা তো আমরা প্রত্যাশা করি না। তো আগেও ছিল। হ্যাঁ, খুব স্বাভাবিক। তাহলে পরিবর্তনটা তো হতে হবে। মানে আমরা ওই পরিবর্তনটাই চাই। এখন তো তারা একটা বিশাল একটা ম্যান্ডেট নিয়ে ক্ষমতাসীন দল হয়েছে, তারা তো অনেক বেশি সাফারার, তাদেরকে এটা শুরু করতে হবে। আপনি দেখেন, আমি একটা একটা করে বলি। ধরেন আওয়ামী লীগ তার সময়ে এস আলম ব্যাংকটাকে লুটপাট করেছে, জনগণের টাকা লুটপাট করেছে। সেখানে তারা ডিজিএফআইকে ব্যবহার করে ব্যাংক দখল করেছে। কিন্তু আমরা দেখলাম একই কায়দায় বিএনপি তার চেয়েও কম সময়ে, মানে ক্ষমতা আসলো মাত্র 4 মাস হলো, এস আলমকে কীভাবে ক্ষমতার অপব্যবহার করে দখল করা যায়, এমডি পরিবর্তন করা যায়, যারা ডিরেক্টর আছে তাদেরকে পরিবর্তন করা যায়, মন মতো বসানো যায়। ইভেন ওই এস আলমের পরামর্শক হিসেবে বাংলাদেশ ব্যাংকের যে অফিসাররা ছিল তাদেরকে পর্যন্ত কীভাবে এখানে চেয়ারম্যান বা বিভিন্ন পদে আনা যায়, সকল কার্যক্রম আমরা দেখলাম। আমরা আরও আশাহত হই যখন আমরা দেখি ওই এস আলমদেরকে আবার এই ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার মতো ব্যাংক অধ্যাদেশটা, রেজুলেশনটা তারা পাশ করার সকল প্রক্রিয়া রেডি করে ফেলে। সো এই জিনিসগুলো আমাদের মধ্যে হতাশা তৈরি করে। আপনি দেখেন বিএনপি তার 31 দফায় বলছে যে তারা, কিন্তু এখানে বিরোধী দল কি করছে আসলে? তাহলে বিরোধী দলের কিন্তু একটি সমালোচনা আছে যে বিরোধী দলের তার যে দায়িত্ব পালন করার কথা সেই জায়গাটা পুরোপুরি পালন করতে পারছে না। আমরা আপনার এই টকশো টেবিল বলেন, সংসদে বলেন,
এই প্রত্যেকটা জায়গায় মেজর যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছি। ধরুন সংসদে প্রথম অধিবেশনটা পুরোটা গিয়েছে সংস্কার কেন্দ্রিক। সংস্কার কেন্দ্রিক তখন শুধু সংসদ না, সংসদের বাইরে এর চেয়ে বেশি সংস্কার নিয়ে আলাপ আলোচনা হয়েছে এই টকশো টেবিল থেকে প্রত্যেকটা জায়গায়। কিন্তু তারপর আমরা দেখেছি বিএনপি তাদের সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে তারা বাতিল করে দিয়েছে। তারা যদি সংশোধনী করবে তখন সংশোধন করতো, তারা তো সেখানে অন্তত 30 দিনের মতো সময় পেয়েছে, সংশোধন করে পাশ করতো। কিংবা তাদের যদি মনে হয় আরও ফার্দার এটা রেটিফাই প্রয়োজন, তাহলে তখন ওটা পাশ করে, মানে ধরেন এখন 0-তে আছে, ওইটাকে আপনি 50 নেন, আবার আপনি একটা প্রসেসের মধ্যে দিয়ে 50 থেকে 80 করেন, 100 করেন, আগাতে থাকেন, কিন্তু আপনি এটা বাতিল করে দিলেন। আমরা মনে করি আপনি এটা আপনার ক্ষমতার অপব্যবহার করার জন্য, আপনি ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আপনার মতো করে প্রশাসন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা, দুদক, মানবাধিকার কমিশন এগুলো চালানোর জন্য আপনি এই কাজটা করেছেন। এটা আমাদেরকে আশাহত করেছে। আমরা যখন দেখি যে এই বিভিন্ন জায়গায় প্রশাসক যে বসানো হচ্ছে, তাদের 31 দফায় দেয়া, তারা নির্বাচিত হলে তারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের হাতে স্থানীয় সরকারগুলো হস্তান্তর করবে। কিন্তু আমরা এখন দেখছি, ওই দিন দেখলাম অ্যানি ভাই, পানি সম্পদ মন্ত্রী, তিনি বললেন এই ম্যান্ডেট তাদের আছে, নির্বাচনে জেতার মধ্যে দিয়ে তারা এই ম্যান্ডেট পেয়েছে, তারা প্রশাসক বসাবে। মানে এর চেয়ে বড় প্রতারণা কি হতে পারে? একজন রাজনৈতিক ব্যক্তির স্টেটমেন্ট তো এটা কোনদিন প্রত্যাশিত না। উনি একজন সাফারার, ডিবি অফিসে তার সাথে আমার দেখা হয়েছে, তিনি জেলখানায়, তাকে দেখে আমরা ইন্সপায়ার্ড হয়েছি যে এই মানুষদেরকে, তারা তো তখন আন্দোলনের সরাসরি আমাদের সাথে ছিল না, তারপরও তাদেরকে নিয়ে এসে বন্দি করে রাখা হয়েছে, আমরা তাদেরকে দেখে ইন্সপায়ার হয়েছি। কিন্তু তারা ক্ষমতায় আসার সাথে সাথে ভুক্তভোগী মানুষরা যদি বলে যে এভাবে দলীয় সুবিধা বঞ্চিত হেরে যাওয়া নেতাকর্মীদেরকে পুনর্বাসন করা, এটা তাদের ম্যান্ডেট, নির্বাচনে জেতার ম্যান্ডেট, এটা তো আমাদেরকে আশাহত করে। আমরা আমাদের জায়গা থেকে যখন দেখি বাংলাদেশ ব্যাংক, এটার মধ্য দিয়ে আপনার দেশটাকে সামনের দিকে আগাইতে হবে। আমার দেশের অর্থনীতি সবচেয়ে ভঙ্গুর, এটার জন্য শুধু আমি কেন চিন্তিত, আমি মনে করি বিএনপিও চিন্তিত, এবং আমরা তাকে সহযোগিতা করতে চাই। কারণ দিন শেষে দেশের অর্থনীতি খারাপ হলে আমরা সবাই এটার ভুক্তভোগী হব। তাহলে আপনার তো সবচেয়ে সেরা মানুষটাকে ওই বাংলাদেশ ব্যাংকের জায়গাটাতে বসাইতে হবে, যার মধ্য দিয়ে পুরো বাংলাদেশের অর্থনীতির রেগুলেশনের সবচেয়ে বড় জায়গাটা, যিনি নীতি নির্ধারক। কিন্তু আমরা সেখানে দেখলাম সেখানেও দলীয় কে কার কত আনুগত্য, এই বিষয়গুলো দেখা হলো। ইসলামের প্রসঙ্গটি তুলেছেন আমরা, যে তাকে আবার পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, তার হাতে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়গুলো কি আসলে, আমি কি বলবো যে বিরোধী দলের দুর্বলতার কারণে কি আপনি যে অভিযোগগুলো তুলছেন সেটা কি দুর্বলতার কারণে বিএনপি করছে? বড় জিনিস যেটা আমরা দেখি, মানে দেখেন, বিরোধী দল সংখ্যাগরিষ্ঠ আসন যখন সরকারি দল পেয়ে যায়, তখন তারা একটু লাগাম ছাড়া হয়ে যায়। তখন বিরোধী দল চাইলেই তো আপনার একটা সেখানে আইনে পরিণত হওয়াকে আটকে দিতে পারবে না। বিরোধী দল সেই জায়গায় আপনি দেখেছেন ওয়াক আউট করেছে, বিরোধী দলকে কথা বলতে দেওয়া হয় না, এটা নিয়ে হট্টগোল হয়েছে। সেখান থেকে শেষ পর্যন্ত একটা দেখেন, বিএনপি ক্ষমতায় এসেছে 3 মাস হয় নাই, আমাদের রাজপথে গিয়ে প্রোগ্রাম করতে হয়েছে এই যে অধ্যাদেশগুলো সেগুলো যেন আইনে পরিণত হয় এটার জন্য। এটা তো আমরা কোনদিন চাইনি। তাহলে আমরা যেটা চাইনি সেটা পর্যন্ত আমাদের করতে হয়েছে, আমরা তো আমাদের জায়গা থেকে করছি। কিন্তু বিএনপি যদি এই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে লাগাম ছাড়া হয়ে যায়, তাহলে এটার ভুক্তভোগী তো বিএনপিকে হইতে হবে, আমাদের সবাইকে হইতে হবে। এই জন্য ইভেন আমরা আজকেও মনে করিয়ে দিচ্ছি, আপনি দেখেন আজকে আপনার কোনো জায়গায় পেট্রোল পাম্পে আপনি লাইন পাবেন না। যখন ওই সংকটটা হলো 15 দিন 20 দিন, তার আগেও আপনি কোনো লাইন দেখেন নাই। তাহলে আগে পরে হঠাৎ করে কি ওহি নাজিল হয়ে গেল, বা মানুষ কিভাবে এতটা ভালো হয়ে গেল, কোনো সংকট নাই, মাঝখানে ওই কয়েকদিন সংকট ছিল। ব্যাপারটা সংকটের না, ব্যাপারটা হচ্ছে সংকট তৈরি করে এই সিন্ডিকেট, যেটার পিছনে পলিটিক্যাল ব্যাকআপ আছে, তারা দামটা বাড়ালো, তারা স্টক করলো, তারা রাতারাতি এক রাতে দাম বাড়ানোর মধ্য দিয়ে শত শত কোটি টাকা লাভবান হলো, এবং দ্বিতীয় দফায় জ্বালানির দাম বাড়ানো হলো। এখন আপনি দেখেন এই কাজগুলো অবশ্যই সরকার করছে, এবং যদি সরকার এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স না করতে পারে, তার মানে সরকার ওই নীতি নির্ধারণী পর্যায়টাতেও ব্যর্থ হচ্ছে, যে তারা এই বিষয়গুলোকে যেভাবে, আপনি দেখেন আমাদের জ্বালানি মন্ত্রীর তার স্পষ্ট স্টেটমেন্ট আছে, সে আগামী 2 বছরে সরকার কোনো বিদ্যুতের দাম বাড়াবে না। 4 মাস হতে না হতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, এবং আসিফ মাহমুদ যেটা বলেছে এটা তো সত্যি, এটা তো অসত্য কিছু না। আপনি দেখেন যে বিগত 25 বছরে এই পরিমাণ, মানে 16 থেকে 18% বিদ্যুতের দাম কখনো বাড়ানো হয় নাই, একবারে এটা বাড়ানো হয়েছে। এই যে ধরেন একটা জিনিস বলছে যে 0 থেকে 50 ওয়াট বা 0 থেকে 75 ওয়াট পর্যন্ত বাড়ানো হয় নাই, তাহলে যারা গরিব মানুষ, দুস্থ মানুষ, তাদের এটা কষ্ট হবে না। আপনি বলেন ওই মানুষটা যে জিনিসটা খাবে, যে জিনিসটা উৎপাদন করবে, যে গাড়িতে করে চলবে, ওই মানুষটার প্রত্যেকটা শিল্প বলেন, বাণিজ্য বলেন, চাকরি বলেন, কৃষি, উৎপাদন, বন্টন, বিপণন, এই প্রত্যেকটা সেক্টরের সাথে যারা জড়িত, যারা এই বিদ্যুৎটা ব্যবহার করবে, তাদেরটা তো বেড়ে গেছে। তাহলে ওই মানুষেরটা বাড়বে না? মানে এটা তো একটা সাইকেল, প্রত্যেকটা জায়গায় বাড়বে, এবং প্রত্যেকজন এটার জন্য সাফারার। কিন্তু আমাদের যেটা আসলে
বিএনপি হয়তো সময়ের প্রয়োজনে এটা আস্তে আস্তে বাড়াতে হতে পারে, আমরা এটা অস্বীকার করব না, কিন্তু ধরেন আপনার বাড়ানোর ধরনটা, আপনি জ্বালানি তেলের মূল্য 1 লাফে 20% বাড়িয়ে ফেললেন, আপনি 5% বাড়ান, আপনি 1 বছর পরে গিয়ে আরও 5% বাড়ান, আপনি বিদ্যুতের মূল্য ধরেন আপনি 5% বাড়ান, আপনি 1 বছর পরে গিয়ে প্রয়োজন আরও 2-3% বাড়ান, এইভাবে মানে মানুষের উপরে যে চাপ, একবারে যে চাপটা দিয়েছে, বেশি চাপ না দিয়ে ধাপে ধাপে, এবং মানে আসলে কি মানুষের সহ্য করার ক্ষমতা লাগবে। ধরেন আজকে থেকে 3 বছর আগে আমাদের যারা চাকুরিজীবী, যারা জীবিকা উপার্জন করে, বেতনের মানে যেটা ছিল, স্যালারি বলি, উপার্জন সক্ষমতা যেটা ছিল, আজও কিন্তু কাছাকাছি ওইটাই। কিন্তু আপনি দেখেন 3 বছরে আপনার খরচ, আপনার পারিবারিক যে খরচের বোঝা, এটা কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছে। তাহলে মানুষের, আমার কাছে তো মনে হয় আসলে মানুষ, হয়তো আমরা সামনে এরকম দেখব, এটা তো বেশিরভাগ আমাদের এই সমাজের পুরুষদের উপর দিয়ে যায়। আপনি দেখবেন এই আত্মহত্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সহিংসতা, এগুলো ইভেন এটার প্রত্যেকটা সাইড ইম্প্যাক্ট আছে। এই তারপরে ধরেন এই নৈরাজ্য, সহিংসতা, তারপরে খুনাখুনি, এগুলো কিন্তু দিনে দিনে বাড়বে। আপনি দেখেন বিএনপির মাত্র 100 দিনে 250 খুন হয়েছে, এবং এগুলো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। 600 টিআইবির প্রতিবেদন দেখলাম আমরা, 605টি হত্যার, ইভেন বিভিন্ন জায়গায় বিভিন্নটা দিচ্ছে। আমরা আরেক জায়গায় আবার দেখলাম যে ওইখানে দেখাচ্ছে 800, এরকম দেখাচ্ছে। আমি সর্বনিম্নটা 250 ধরলাম। প্রত্যেক মাসে প্রায় 50% বাড়তেছে। এটা হচ্ছে এই যে সামগ্রিক মানুষের কর্মসংস্থানের যে অভাব, মানুষের মধ্যে জীবিকা নির্বাহের এই যে মানে খরচটা, এক্সপেন্সটা প্রতিনিয়ত বাড়ছে, এই যে চাপ, এইটা থেকে মানুষ সামান্য দেখবেন আপনি 1000 টাকার মাদকের জন্য খুনাখুনি হয়ে যাচ্ছে। আপনি সামান্য দেখবেন যে মানুষ 5000 টাকার একটা বিষয় ছিনতাই করতে গিয়ে মানুষকে মেরে ফেলতেছে। তাহলে এই চাপ কিন্তু শুধু বিএনপি সরকার আছে দেখে তাদের উপরে যাবে না, আমরা মনে করি এটার ভুক্তভোগী আমরা সবাই হব, বাংলাদেশ হবে। তো এই জন্য আমরা আসলে চাই যে বিএনপি যে একই বিষয়গুলো করছে, এটার জন্য আমরা তো তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব। আপনি যদি বলেন আমরা আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করছি, কিছু ক্ষেত্রে যদি লিমিট ক্রস করে যায় আমরা কম্পেয়ার করব, কিন্তু এটাও আপনাকে বলি, আমরা বিএনপিকে বিভিন্ন উদাহরণে কম্পেয়ার করতে পারি। আমরা বিএনপিকে আওয়ামী লীগ বলতে চাই না, আওয়ামী লীগ বলবো না, যতদিন না তারা ওই লিমিটটা ক্রস করে যায়। আমরা বলতে চাই না এবং বলবো না, কিন্তু যখন আমরা ওই একই চরিত্রগুলো দেখব, আমরা যখন দেখব, আপনি দেখবেন আজকেই দেখবেন পেপার এসেছে, একটা মন্ত্রণালয়ে একজন সচিবকে সেখানে দেওয়া হয়েছে, ওই সচিবকে মন্ত্রী সাহেবের পছন্দ হচ্ছে না কোনো একটা কারণে। কারণ মন্ত্রীরা সচিবদের সাথেই নেগোসিয়েশন করে তারা আলটিমেটলি সকল লুটপাটগুলো করে। এই জন্য সচিবদের 200-300 বাড়ি দেখবেন, মন্ত্রীদের 300-400 বাড়ি দেখবেন। পছন্দ হচ্ছে না থেকে যে সচিবের সেখান থেকে ট্রান্সফার হয়ে গিয়েছে, উনি সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, ওনাকে মন্ত্রী সরাচ্ছে না, ওনাকে দিয়ে কাজ করাচ্ছে, নতুন জনকে জয়েন করতে দিচ্ছে না। তাহলে এই যে আমার পছন্দের লোকটাই লাগবে, দলীয় লাগবে, স্বজন প্রীতি থেকে শুরু করে এই প্রশাসন প্রত্যেকটা জায়গায় আমরা আশাহত হচ্ছি। কিন্তু আমরা আজকের দিনেও বলি 4 মাস হয়ে যাচ্ছে, আমরা চাই বিএনপি এখান থেকে ঘুরে দাঁড়াক। না হলে দিন শেষে আমরা যদি সবাই সাফারার হই, কেউ এই সামনের যে আমাদের একটা অশনি সংকেত পুরো রাষ্ট্রর অস্থিতিশীলতার দিকে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, এটা থেকে আমরা কেউ কাউকে বাঁচাতে পারবো না। আমি তোমার কাছে আসতে চাই, লম্বা বক্তব্য শুনছিলাম আমরা সার্জিস আলমের, কেউ কাউকে বাঁচাতে পারবো না, এই অবস্থা থেকে বের যদি না হতে পারি, আসলে কিভাবে সম্ভব এই জায়গাগুলো থেকে বের হওয়া? 16.5 বছর ফ্যাসিবাদের আমলে এবং আগের 2 বছর বিএনপি যেভাবে নিপীড়িত হয়েছে এবং তারা নিজেরা ভুক্তভোগী হয়ে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেইগুলো তাদেরা যদি রক্ষা করে চলে এবং তাদের ভালো কাজে যদি এদেশের মানুষের সমর্থন থাকে, রাজনৈতিক বিরোধী দলগুলো বিরোধিতা করলেও এখানে খুব বেশি সুবিধা করতে পারবে না, মানুষ গ্রহণ করবে না। আর যদি বিএনপি তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে বিরোধী দলও সেই সুযোগ নেবে, এটা খুবই স্বাভাবিক। তবে সব কিছু বিরোধিতার জন্য বললে হয় না। ধরেন এই যে হত্যার সংখ্যাটা, যেটা সার্জিস বলল যে যদি মানুষের দ্রব্যমূল্য বাড়ে, তাদের যদি চাপ বাড়ে, তাদের আয় বাড়েনি, তাদের ব্যয় বেড়েছে, তাতে মানসিক অস্থিরতা বাড়বে এবং এক পর্যায়ে আত্মহত্যা, খুনোখুনি অস্থিরতাটা বাড়বে। এটা যে কোনো সোসাইটিতে এটা হয়, ঘটে। কিন্তু এই 3 মাসের জন্যই হঠাৎ করে এখন ওই কারণে বাড়ছে তা না, বরং এখন যদি খুন বেড়ে থাকে, সেই খুনটা বেড়েছে তাহলে গত 2-3 বছর বা আওয়ামী লীগের আমল থেকে শুরু করে তার ধারাবাহিকতায়। বিএনপির ইম্প্যাক্ট আমরা পরে বুঝতে পারবো। এই ধারাবাহিকতাটা কতদিন চলতে পারে? আরেকটা বলি, খুনের পরিসংখ্যানটাও যেভাবে এখন বাড়ছে, প্রতি মাসে 2-3 গুণ হচ্ছে, আসলে তা না। এইখানে প্রথম আলোর একটা পরিসংখ্যান বলতে বলতে আমি যেটা বের করলাম, দেখেন 2019 সাল থেকে, আমি 10 বছরের চেয়েছি, 10 বছরের যেটা
যে ৩,৬৫৩, ২০ সালে ৩,৫39, ২১ সালে ৩,২১৪, ২২ সালে ৩,১২৬, ২৩ সালে ৩,০২৩, ২৪ সালে ৪,১১৪, ২৫ সালে ৩,৭৮৫, আর এইবার যদি এই ৩ মাসে আপনার ২৫০ বললো, আপনি বললেন টিআইবি কত বলেছে আরও বেশি, ৬০৫ সেটাও কথা হয়ে বলেছে। থাকে, তাহলে এই যে বছরওয়ারি পরিসংখ্যান সেই তুলনায় যে দ্বিগুণ তিগুণ বেড়েছে তেমন না। তবে যেটাই হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত, এটা বন্ধ করতে হবে। এই বর্ধিত হোক আর কমুক সেটা কোনো মানে 5টা কমেছে এটা কোনো আশার খবর হতে পারে না। আমি অনেকখানি কমাতে পেরেছি কিনা সেটা গুরুত্বপূর্ণ। এখন এই ক্ষেত্রে ধরেন বিএনপি তাদের মতো করে তারা ওই যে আগেই বলেছি একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, ঋণগ্রস্ত একটা সরকার পেয়েছে, দীর্ঘদিন ধরে এরকম অনাচার অবিচার করে একটা দেশকে ধ্বংস করে ফেলা হয়েছে, সেই অবস্থায় দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নেওয়ার মুখেই রোজা পড়েছে, রোজা ঈদে এই দেশে সিন্ডিকেট বাণিজ্য হয়। তার ওই সময়ের মধ্যেই ইরান, আমেরিকা, ইসরায়েল একটা যুদ্ধ বড় পেয়েছে। ধরনের অস্থিরতার ফলে মধ্যে দিয়ে সব দায়িত্ব নিতে মিলিয়ে হয়েছে। সরকার যেই পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়ে তারপর যতটুকু স্ট্যাবল রেখেছে সেটা তো তাদের চেষ্টার ঘাটতিতে আমরা খুব বেশি দেখিনি। কারো কারো অনাকাঙ্ক্ষিত বক্তব্য আছে, কারো কারো অনাকাঙ্ক্ষিত আচরণ আছে, এটা সত্য, কিন্তু সেটা খুব ম্যাসিভ আকারে বা আগের সরকারগুলোর মতো বড় না। জি, শেষ। আর একটা হচ্ছে, শেষ করি, সেটা হলো বিএনপি আশা জায়গা নিয়ে যে জায়গাটা, সেটা হলো সে তার দলীয় কর্মী বাহিনী নেতা বা কাউকে কোনো অপরাধে যুক্ত হলে প্রশ্রয় দিচ্ছে না। জি, এই তাদের শাস্তির আওতায় আনার ব্যাপারেও কোনো অনীহা দেখছি না, এটা যেন অব্যাহত থাকে।